এমন একটা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি যেটা কম বেশি আমরা সবাই ভাবি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের করে ওঠা হয় না। সেটা হলো বিজনেস। সবাই চায় তো করতে, কিন্তু জানে না কোথা থেকে শুরু করতে হবে। এবং 100 জন লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন, তার মধ্যে দেখবেন আপনাকে 80 জনই বলবে যে তারা ব্যবসা করতে চায়। কিন্তু এই 80 জনের মধ্যে 90 জনই, মানে প্রায় 72 জন, মানে 90% দেখা যাচ্ছে তারা ব্যবসা শুরুই করে উঠতে পারে না, বিকজ একটা ভয় যে যদি সাকসেসফুল না হতে পারি, সেটার একটা ব্যাপার থাকে। তো আমরা আজকে মূলত এটা নিয়ে স্টার্ট করব যে একটা ব্যবসা শুরু করতে গেলে কি লাগে, সেটা থেকে স্টার্ট করব। এটা ছাড়ার একটা বিষয় যেটা থাকছে, যে যারা অলরেডি ব্যবসা করছে তাদেরও কিভাবে বিজনেসটাকে গ্রোথ করে, সেটা আমরা সেকেন্ড পার্টে দেবো। ফার্স্ট আমরা এখানে দেবো, কারণ আমাদের এখানে বেশিরভাগ যারা রয়েছে ব্যবসা কি করে শুরু করতে হয় সেই পয়েন্ট অফ ভিউটা আমরা জানার চেষ্টা করি। যার জন্য আজকে আমাদের টপিক যেটা রয়েছে, হাউ টু স্টার্ট মাই ওন বিজনেস। আমি নিজের বিজনেস কিভাবে আমি শুরু করতে পারি। ইম্পর্টেন্ট কি পয়েন্টস, একটা ব্যবসা শুরু করতে গেলে আগে প্রথমে মা দিকে এটা দেখুন, এই তিনটে পয়েন্টস একটা ব্যবসা করতে গেলে লাগে। দিস ইজ দ্য মেন কি পয়েন্টস। এই তিনটে হচ্ছে মেন কি পয়েন্টস। কি আছে? প্রথমত হচ্ছে ব্যবসা করতে গেলে প্রথমে যেটা লাগে আপনার বিজনেস আইডিয়া, যে বিজনেসটা আপনি করতে চাইছেন সেই ব্যাপারে আপনার সম্যক ধারণা। দ্বিতীয়ত হচ্ছে লাগে হচ্ছে টাকা, অর্থাৎ আপনার একটা ব্যবসা শুরু করতে গেলে একটা বেসিক তো অ্যামাউন্ট লাগবে, সেটা হচ্ছে। আর তৃতীয় লাগছে হচ্ছে আপনার পরিশ্রম বা এফোর্ট বা আপনার সময়, যেটা আপনি বলতে পারেন সেটা। এই তিনটে ছাড়া কোনো ব্যবসা শুরু করা যায় না। আপনি যে কোনো ধরনের ব্যবসা, আপনি প্রোডাক্ট বিজনেসে যান, আপনি সার্ভিস বিজনেসে যান, আপনি যে কোনো জায়গায় যান, এই তিনটে আপনার লাগবেই লাগবে। চাই, কিন্তু আমার কাছে ফান্ড নেই, আমার কাছে টাকা নেই, তাহলে কি আমি ব্যবসা শুরু করতে পারি? যাদের এই প্রশ্নটা আছে তারা এই পয়েন্টটা দিকে যাবে, অল্টারনেটিভ পয়েন্টস। যাদের কাছে মানি নেই বা যাদের কাছে সময় নেই, বিজনেস আইডিয়াটা, মানে এখানে যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, বিজনেস আইডিয়াটা 34%, বাকিগুলো 33% করে আসছে। অর্থাৎ 33% আপনাকে, মানে এটাকে টোটাল যদি আমি 100 ধরি, তার মধ্যে বিজনেস আইডিয়া 34%, 33% মানি, 33% আপনার টাইম বা এফোর্ট লাগবে। কিন্তু যদি আপনার টাকা না থাকে বা আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার সময় নেই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি সেকেন্ড অপশনটায় যেতে পারেন। সেইখানে হচ্ছে কি, আপনার বিজনেস আইডিয়াটা সব থেকে ইম্পর্টেন্ট, এটাতে কোনো নেগোসিয়েশন, কারণ বিজনেস আইডিয়া ছাড়া বিজনেসের সেই মাইন্ডসেট বলুন, মোটিভেশন বলুন, মেন যে বিজনেসটার উপর আপনি কাজ করছেন তার প্ল্যান বা স্ট্র্যাটেজি, যেটা মেঘা বলছিল, যদি না থাকে, তাহলে এটা থাকা না থাকা সমান। তো বিজনেস আইডিয়াকে ছাড়া যাবে না, বিজনেস যে প্ল্যান সেটা ছাড়া যাবে না, এটা আপনার 50% লাগছেই। আর বাকি 50% এই দুটোর মধ্যে, মানি আর এফোর্টের মধ্যে আপনি এক্সচেঞ্জ করতে পারেন। যদি আপনার কাছে পয়সা আছে কিন্তু আপনার হাতে সময় নেই, কারণ আপনি অন্য কিছু চাকরি করছেন বা কোনো কিছুতে ব্যস্ত আছেন বা আপনি পরিবারে সামলাচ্ছেন বা কিছু, তো আপনি তখন কি করলেন, আপনি টাকাটাকে ইনভেস্ট করলেন। 50% আপনার মানি লাগবে, তাহলে 50% মানি আর 50% আপনার বিজনেস আইডিয়া, 100% আপনার বিজনেস রান করবে। বা উল্টোটা হলো, আপনার কাছে পয়সা নেই, আপনার কাছে বিজনেস আইডিয়া রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে এই 33%-এর যে মানি যেহেতু নেই, তাহলে এই 33%-এর এই যে এফোর্ট যেটা আছে, এটাকে বাড়িয়ে আপনাকে 50%-এ নিয়ে আসতে হবে। আর বিজনেস আইডিয়াটাও সেরকমই আপনাকে সেইভাবে লেভেলে, তাহলে আপনি বিজনেস রান করতে পারবেন। অর্থাৎ বিজনেস আইডিয়াটা কমন। এবার যদি আপনার টাকা থাকে
তাহলে আপনি টাকা আর বিজনেস আইডিয়া দিয়েও আপনি বিজনেস করতে পারেন, যদি আপনি সময় না নিতে পারেন কোনো অসুবিধা নেই, বা পরিশ্রম না করতে পারেন বিজনেসের পিছনে, লেগে থাকতে না পারেন অসুবিধা নেই। আর যদি আপনি দেখেন যে না আপনার কাছে ফান্ডই নেই, যেটা অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের তো ফান্ড নেই, তাহলে কি বিজনেস শুরু করবো কি করে, তাদের জন্য বিজনেস আইডিয়াটা কমন থাকছে। আর সেক্ষেত্রে আপনার এই টাকার জায়গাটা ঘাটতিটা ফিল আপ করার জন্য আপনাকে এফোর্ট আর টাইমটাকে আরেকটু বাড়ি, মানে ধরুন আপনি যদি 2 ঘন্টা করে টাইম নিতেন, আমি কথার কথা বলছি বিজনেসে, সেটা আপনাকে, যেহেতু আপনার টাকা নেই, আপনাকে 4 ঘন্টা 5 ঘন্টা করে টাইম দিতে হবে। কারণ বিজনেস ওয়ার্ল্ডে টাইম ইজ মানি, মানি ইজ টাইম, এইটা যে বুঝে যাবে, বড় বড় ব্যবসায়ীরা এটা টাকা দিয়ে সময় কেনে। এই যে বড় বড় টিম যে হায়ার করে, তাদের সময় তো হায়ার করে, তারা সে দিতে পারছে না সেই কাজটাতে, যাকে সে রিক্রুট করছে সে করতে পারে। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। বিজনেস কত রকমের হয়? বিজনেস কত রকমের হয়? বিজনেস সচরাচর 2 রকম বিজনেস হয়। একটা হচ্ছে প্রোডাক্ট বেসড বিজনেস, একটা হচ্ছে সার্ভিস বেসড বিজনেস। প্রোডাক্ট বেসড বিজনেস যেটা আছে, সেটারও দুটো পার্ট আছে, পাওয়া যায় যেটা ট্যাঞ্জিবল, দিস ইজ কল্ড প্রোডাক্ট। আর যখন কোনো জিনিস, কোনো ধরা ছোঁয়া যায় এরকম কিছু না দিয়ে, যখন কোনো অনুভূতি বা কোনো কোনো কিছু কনসেপ্ট কিছু দেওয়া হয়, সেটাকে বলা হয় সার্ভিস। যেমন আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি, তারা অ্যাকচুয়ালি কি ওটা সার্ভিস দিই, প্রোডাক্ট দিই না। কিন্তু প্রোডাক্ট আর সার্ভিসের মধ্যে এখানে দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্ট, একটা হচ্ছে লো ভ্যালু প্রোডাক্ট। সার্ভিসের ক্ষেত্রে একটা হাই ভ্যালু সার্ভিস, একটা লো ভ্যালু সার্ভিস। আমি একটু উদাহরণ দিয়ে দিই। হাই ভ্যালু প্রোডাক্ট মানে হচ্ছে, ধরুন ওই যে আমরা প্রপার্টি সেল করি, প্রপার্টি রেন্ট বলছেন নাকি, প্রপার্টি সেল যেটা রিয়েল এস্টেট, ধরুন 2.5 কোটি টাকার ফ্ল্যাট, 50 লাখ টাকার ফ্ল্যাট, ওগুলো কি, ওগুলো সব হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্টস। বা আরো হচ্ছে বড় বড় যে মেশিনস গুলো থাকে, ঠিক আছে, ধরুন যেগুলো এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বলতে পারেন, বা আপনার এই ল্যাবে বিভিন্ন দেখবেন যে, বা জেরক্স মেশিন যারা সেল করে, যেগুলোর 2 লাখ 2.5 লাখ টাকা দাম, এগুলো হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্ট। আর লো ভ্যালু প্রোডাক্ট কোনগুলো, শ্যাম্পু, সাবান, ঠিক আছে, ছোটখাটো আপনি যে কোনো প্রোডাক্ট বিক্রি করছেন, ওই ওই যে আমার কাছে রিসেন্টলি ক্রকারি, ক্রকারি বোঝেন আপনারা, ওই চিনে মাটির বা এক ধরনের ক্লে টাইপের যেগুলো হয় না, থালা বাটি ডিশ যেগুলো বিক্রি হয়, সেইগুলো, এগুলো সব হচ্ছে লো ভ্যালু প্রোডাক্টস। ওকে। হাই ভ্যালু সার্ভিসের মধ্যে কি করবেন, হাই ভ্যালু সার্ভিসের মধ্যে যে কোনো প্রফেশনাল বড় সার্ভিস যেগুলো আছে, বা তার মধ্যে ধরুন যেমন হচ্ছে, তারপরে যে এডুকেশন যেগুলো, আমরা কলেজে যেগুলো যাই, কলেজে বিভিন্ন রকম এমবিএ কোর্স যেগুলো করা হয়, ওই যে ডিজিটাল মার্কেটিং ভোকেশনাল হাই ভ্যালু যেগুলো 1.5 লাখ 2 লাখ কোর্সেস রয়েছে, তারপর নার্সিং ট্রেনিং এর যেগুলো করছি, এগুলো সব হচ্ছে সার্ভিসের মধ্যে বাট হাই ভ্যালু। আর লো ভ্যালু কোনগুলো সার্ভিস, এই যে আমি বললাম এয়ারটেলের সিম যেগুলো রিচার্জ করা, তারপর ধরুন এই ছোটখাটো যে ডিশ, তারপরে যে আমরা যে নেটফ্লিক্স দেখি না, নেটফ্লিক্স হটস্টারের যে সাবস্ক্রিপশন গুলো নিই, এইগুলো, দিস অল আর লো ভ্যালু সার্ভিস। তাহলে ক্লিয়ার? তো যখন আপনি বিজনেস করতে নামবেন, আপনাকে আগে এই 4টে ক্যাটাগরির মধ্যে সিলেক্ট করতে হবে যে আমি কোন ক্যাটাগরির প্রোডাক্টের মধ্যে আসছি। যারা অলরেডি বিজনেস করছেন, তারা ভাবুন যে আপনার বিজনেসটাকে কোন ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরাইজ করবে। কেন এইটা কেন করতে বলছি, এর ওপরই কিন্তু মার্কেটিং প্ল্যানটা ডিপেন্ড করে। আপনি যে মার্কেটিং প্ল্যানটা করবেন, সেটা কিন্তু ডিপেন্ড করে এই বিজনেস কি ক্যাটাগরির আপনার বিজনেস হচ্ছে তার উপর। সো দ্য হাই ভ্যালু প্রোডাক্টস এর জন্য যে ধরনের মার্কেটিং প্রোডাক্ট দরকার, লো ভ্যালু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সেরকম মার্কেটিং প্ল্যান হলে চলবে না। কারণ একটা জেরক্স মেশিন কিনতে গেলে লোক 5 বার ভাববে, একটা বড় ফ্ল্যাট কিনতে গেলে লোক 10 বার দেখবে ঠিকঠাক কাগজপত্র আছে কিনা, অনেকবার ইন্ট্রোডাকশন লাগবে। কিন্তু একটা 150 টাকা আমার শ্যাম্পু কিনতে লোক কতবার ভাববে না, ঠিক আছে গেলে গেলে 150 টাকার উপর দেখবে, না গেলে নেক্সট টাইম কিনবোই না, তো অত ভাববে না।
তো তার স্ট্র্যাটেজি এর স্ট্র্যাটেজি কিন্তু আলাদা হয়। সিমিলারলি সার্ভিস বেসড এর ক্ষেত্রেও তাই, যে একটা কোর্স, একটা বড় কোনো লেভেলের কোর্স কিনতে গেলে সে ভালো করে দেখবে যে এখানে কি অপরচুনিটি আছে, আলটিমেটলি এখানে পর ক্যাম্পাসিং হবে কিনা, কোথায় কি আছে সেরকম। কিন্তু লো একটা সিম, ছোটখাটো একটা নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 500 টাকার জন্য লোক অতটা ভাববে না। তো এই জন্য আপনাকে দেখতে হবে যে বিজনেসে আপনি নামতে চলেছেন বা যে বিজনেসে অলরেডি আপনি আছেন সেটা কোন ক্যাটাগরির ওপর আছে, তার উপর বেস করে আপনাকে একটা থিমে যেতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? সেটা হচ্ছে এই তিনটে ক্যাটাগরির সঙ্গে আপনারা নিশ্চয়ই পরিচিত। একটা হচ্ছে বিজনেস টু বিজনেস, B2B বলি আমরা। একটা বিজনেস টু কনজিউমার বা কাস্টমার, সেটা B2C বলি আমরা। আর একটা নতুন এখন ক্যাটাগরি এসছে, ডিরেক্ট টু কনজিউমার বা D2C। এই তিনটে ক্যাটাগরি আছে। এই জিনিসটা আপনাদের কিন্তু কাজে লাগবে যারা ডিজিটাল মার্কেটিং শিখছেন বা করছেন, কারণ এই ব্যাপারটার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে, যারা মার্কেটিং সেন্সটা বোঝেন বা বুঝবেন। বিজনেস টু বিজনেস এর ক্ষেত্রে যখনই কোনো আপনি বিজনেস ক্যাটাগরি সাজাবেন, আপনার যে বিজনেস বেস হবে সেটা কিন্তু খুব রেশনাল হবে, সেখানে ইমোশনাল গ্রাউন্ডের কোনো জায়গা নেই। তো বিজনেস যাবেন, বিজনেস টু বিজনেস যখন কোনো কাজ করবেন, তখন রেশনাল এফেক্টসটা খুব ইম্পর্টেন্ট। কারণ ধরুন আমি কোনো একটা ব্যবসায় যদি যাই, তাকে যদি বলি দেখুন না এটা করলে না দেশের উপকার হবে, দশের উপকার হবে, তো লোক অত ভাববে না। ও বলবে হ্যাঁ ঠিক আছে হয়েছে, কিন্তু আমাকেও তো বিজনেস দেখতে হবে। কিন্তু ও যদি এটা দেখে যে এই মেশিনটা বসলে আপনার এখন যেটা আপনার এই আপনার কমপ্লেক্সে 1 লাখ টাকা মাস গেলে ইলেকট্রিক সাপ্লাই বিল দিতে হয়, আপনার সেই বিলটা হয়ে যাবে 40,000 টাকা। আর আমরা আপনার কাছ থেকে এই মেশিনটা বসানোর জন্য কোনো খরচা নেবো না, আপনি শুধু মাসে আমাদেরকে 20,000 টাকা দেবেন। তাহলে আপনার কত হলো? আপনার আগে 1 লাখ টাকা করে ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছেন, সেখানে আপনি 40,000 টাকা দিচ্ছেন ইলেকট্রিসিটির বিলে, আর আমাদের দিচ্ছেন 20,000। তাহলে আপনার কত হলো? 60,000 টাকা খরচা হচ্ছে, 40,000 টাকা আপনার লাভ। তো ও দেখবে বাহ তাহলে তো ভালো, এটা তখন কি হলো? এটা রেশনাল এফেক্ট এসে দেখলো। যখনই কোনো বিজনেস টু বিজনেস কোনো কাজ করবেন, তাকে কোনো ইমোশনাল এফেক্টে বা ইমোশনাল বেসে তাকে কখনো আপনি বিজনেসকে পজিশন করবেন না, সেখানে বিজনেস অ্যাফেক্টেড হবে। সেখানে আপনাকে কি বেস বানাতে হবে? রেশনাল এফেক্ট। সেটা সার্ভিস হতে পারে, প্রোডাক্ট হতে পারে। বিজনেস টু বিজনেস ক্যাটাগরি হলেই তাকে যে বেসে পজিশন করবেন সেটা হচ্ছে রেশনাল। যেটা হচ্ছে বিজনেস টু কাস্টমার বা বিজনেস টু কনজিউমার, B2C, এইখানে কিন্তু ইমোশনাল এফেক্টটা বেশি চলে। কেন না? যেহেতু কনজিউমার এটা একটা ইন্ডিভিজুয়াল পার্সন, তখন তাকে তার মতন করে দেখানো যায়। যেমন ধরুন ইন্স্যুরেন্স যেরকম করে সেল করে, ভয় করে, ভয় দেখায় যে যদি আপনি কালকে না থাকেন তাহলে আপনার ফ্যামিলির কি হবে। তখন মনে করলো হ্যাঁ তাই তো, এরকম তো একটা ব্যাপার আছে। বা যেগুলো লাক্সারিয়াস গুডস যেগুলোকে বিক্রি করে, যে বলে দেখুন এটা পড়লে লোক আপনার দিকে তাকাবে, ভ্যানিটির একটা ব্যাপার রয়েছে সেগুলো। তো যত ইমোশনাল ইমোশনস রয়েছে সেগুলোকে মাথায় রেখে বিজনেসটাকে পজিশন করা হয় কোন ক্ষেত্রে? যদি এটা আপনার বিজনেস টু কনজিউমার হয়। সিমিলারলি যেটা আছে ডিরেক্ট টু কনজিউমার, ডিরেক্ট টু কনজিউমার ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারার থেকে সুপার স্টকিস্ট বা ডিস্ট্রিবিউটারের কাছে আছে, ডিস্ট্রিবিউটার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, রিটেলার থেকে এন্ড ইউজার বা কনজিউমার। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা তারা ব্রেক করে। তারা ডিরেক্টলি ম্যানুফ্যাকচারার, মাঝখানে একটা চ্যানেল পার্টনার রইলো, অথবা ডিরেক্টলি কনজিউমারের কাছে পৌঁছায়। সেই পয়েন্ট অফ ভিউটাকে বলা হয় D2C বা ডিরেক্ট টু কনজিউমার। এইখানে মূলত যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ইমোশনাল। ইমোশনাল মিনস এই একই পদ্ধতি, যে আমাদের যে ইমোশনাল, আমি আপনাদেরকে বলেছি বোধহয় যে আমাদের যে ব্রেন সেটা দুটো ভাবে কাজ করে। একটা হচ্ছে রেশনাল ব্রেন যেটা যুক্তিবাদী, আর একটা হচ্ছে ইমোশনাল ব্রেন যেখানে আমাদের ক্রিয়েটিভ পার্ট বা আমাদের ভালো লাগা মন্দ লাগা, হ্যাঁ হিংসা, অহংকার, গর্ব, সব রকম ইমোশনস ওখানে যখন আছে। তো মার্কেটিং বা বিজনেস যারা প্ল্যানার হয় তাদেরকে ওই ব্রেনকে টার্গেট করতে হয়। তো বিজনেস টু বিজনেসে সবসময় রেশনাল ব্রেনকে টার্গেট করে কাজ করতে হয়। আর যারা বিজনেস টু কনজিউমার বা ডিরেক্ট টু কনজিউমারে কাজ করে, তারা ইমোশনাল ব্রেনকে টার্গেট করার মতন করে অ্যাক্টিভিটিস করে।
বা বিজনেসে, এইটা হচ্ছে যে কোনো বিজনেসে এই দুটো খুব পার্ট, একটা হচ্ছে অপারেশন, একটা হচ্ছে মার্কেটিং। অপারেশনস যে ব্যাপারটা, অপারেশন যে পার্টটা রয়েছে, এইটা অপারেশনস এর কিছু থিওরি আছে, ফর্মুলা আছে। এটার জন্য ডিপেন্ড করছে আপনি প্রোডাক্ট রিলেটেড অপারেশন করছেন না সার্ভিস রিলেটেড অপারেশন করছেন, কি ধরনের করছেন। ঠিক যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটোই সিমিলার ইম্পর্টেন্ট, কিন্তু এটা কোথাও যদি না আপনি ধরুন কোথাও স্পেশালাইজেশন বা প্রশিক্ষণ নেন, সেখানে তাও একটা অ্যাটলিস্ট একটা বেসিক কনসেপ্ট আপনাকে দেওয়া হয় যে হ্যাঁ এটা লাগবে বা এটা নেই। কিন্তু এখানে এটা এই মার্কেটিং এর যে কনসেপ্ট যেটা রয়েছে, এটা অলমোস্ট ম্যাক্সিমাম বিজনেসের কাছে ক্লিয়ার থাকে না বলেই ম্যাক্সিমাম বিজনেসে উঠে যায়, বন্ধ হয়ে যায় চালু হওয়ার কিছুদিন পরেই। তার এই বড় কারণ হচ্ছে ল্যাক অফ মার্কেটিং। তারা মার্কেটিং এর সম্পর্কে তাদের বিশেষ কোনো নলেজ থাকে না বলে। তাই জন্য যারা মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং প্রফেশনে আছেন তাদেরকে বলছি, আমাদের কাছে হিউজ অপশনস রয়েছে, এত বিজনেস রয়েছে, তাদেরকে যদি ঠিকঠাক সাপোর্ট দেওয়া যায়, ধারণার বাইরে কি পরিমাণ পোটেনশিয়াল মার্কেট ভারতবর্ষে রয়েছে, ভারতবর্ষের মতন এত বড় একটা দেশে। তো সুতরাং আমাদেরকে ব্যাপারটা একটু বুঝতে হবে। তো অপারেশনসটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না, অপারেশনসটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করবো। অপারেশনসের অনেকগুলো স্টেজ আছে, কোন স্টেজে কি আছে, এবং এটা খুব ভার্সেটাইল, এটা কেস টু কেস ভ্যারি করে। তো এই যদি এই চারটে, এটাকে 4 পিস বল, এই চারটে উপাদান, এই 4 এলিমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 4 এলিমেন্টস, দিস ইজ নাম্বার 1 প্রোডাক্ট, নাম্বার 2 প্রাইস, নাম্বার 3 প্লেস, আর নাম্বার 4 হচ্ছে প্রমোশন। এই চারটে এলিমেন্টস খুব ইম্পর্টেন্ট যে কোনো ব্যবসাকে দাঁড় করতে, যেটা প্রোডাক্ট বিজনেস হোক বা সার্ভিস বিজনেস। এই চারটে উপাদান খুব দরকার, আমি ডিটেলটা ভেঙে বলছি। কিন্তু যদি আপনার সার্ভিস বিজনেস হয়, সেক্ষেত্রে আপনাকে আরো 3টে উপাদান মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পিপল, প্রসেস এবং ফিজিক্যাল এভিডেন্স। ঠিক আছে, এই 3টে উপাদান আরো বেশি করে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা একটু আগে আসি যে হোয়াট ইজ প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে আপনি যেটা বিক্রি করতে চাইছেন, সেটা সার্ভিস হলো এখানে, এই হিসাবে এটাকে প্রোডাক্ট বলে। যে ধরুন আপনি কেক বানান, তো আপনি কেকটা বিক্রি করছেন, সেটা যেমন প্রোডাক্টের মধ্যে পড়ছে। আবার আপনি ধরুন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করছেন বা কোম্পানি হিসাবে নিজেকে তৈরি করছেন, তো যে সার্ভিসটা আপনি দিচ্ছেন সেটাও এখানে কিন্তু প্রোডাক্টের আন্ডারে পড়ছে। প্রোডাক্ট মূলত তৈরি হয়, আমি স্লাইডে চলে যাই। প্রোডাক্টস বেসিক্যালি অনেক রকম হয়, কনজিউমার প্রোডাক্টস, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, সার্ভিসেস, বাট এগুলো আমি বলছি দিস অল আর সার্ভিসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, কনজিউমার প্রোডাক্ট, যাই আসুক না কেন, এগুলো জাস্ট আইল্যান্ড। এখানে দেখুন এই জিনিসটার দিকে নজর রাখুন, প্রোডাক্টস ইকুয়াল টু নিডস। এই যে একটা নিচে দেওয়া আছে না, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে একদম ঠিকঠাক কথা। সেটা হচ্ছে যে আপনার কনজিউমারের যেটা নিড, টার্গেট অডিয়েন্সের যেটা নিড, সেটা অনুযায়ী আপনাকে আপনার প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। আপনার কনজিউমার চায় একরকম, তার প্রয়োজন এক জিনিস, আর আপনি সার্ভিস বা প্রোডাক্ট বানাচ্ছেন অন্যরকম ভাবে, তাহলে আপনাকে দিনের শেষে অবিকৃত প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বসে থাকতে হবে আর বলতে হবে যে না আমার তো প্রোডাক্ট সেলস হচ্ছে না। ম্যাক্সিমাম বিজনেস এইখানে ঝাড় খায় কেন, তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট পার্ট ভালো হয় না। এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট পার্টের জন্য কি করা উচিত, মার্কেট রিসার্চ করা উচিত। মার্কেট রিসার্চ করে যে ডেটা পাওয়া যায় তার উপর বেস করে প্রোডাক্টকে আরো মডিফাই করা। তো সার্ভিস যেটা আছে, আপনার যে টার্গেট অডিয়েন্স, যাকে দেখে আপনি ভেবে বানাচ্ছেন, সেটার কিন্তু নিডস, এই নিডস যেটা রয়েছে সেটার উপর ফোকাস করে করতে হবে। যদি নিড ঠিকঠাক থাকে, সেই ফোকাসটা আপনি জিনিসটা করেন, তাহলে কিন্তু 1 নম্বর, মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটা হচ্ছে সেই বিজনেসে কেউ আটকাতে পারবে না। বুঝতে পারলাম বিষয়টা। সেকেন্ড পয়েন্ট যেটা বিজনেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাইস। এখানে একটা প্রাইসিং আমি টেকনিক দিয়েছি। প্রাইসিং টেকনিক বলতে এখানে যে জিনিসটা বুঝেছি,
এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রাইজিং এর ক্ষেত্রে দেখুন 3 ধরনের প্রাইজিং হয়। এই যে বাজেট প্রাইসিং এক ধরনের থাকে, যারা হচ্ছে লো কস্ট প্রোডাক্ট বা সার্ভিস, তাদেরকে আপনি টার্গেট করলে আপনি বাজেট প্রাইসিং এর দিকে যাবেন। আরেকটা যেটা আছে, যেটা সব থেকে বেস্ট, যেটা আমিও প্রেফার করি, সেটা হচ্ছে ভ্যালু প্রাইসিং, যেখানে কস্ট প্লাস এক্সপিরিয়েন্স দুটো ম্যাটার করে। ঠিক আছে। আরেকটা হচ্ছে প্রিমিয়াম প্রাইসিং, যেটা হচ্ছে তারা শুধু এক্সপিরিয়েন্সটাই দেখে, তারা কস্ট নিয়ে অত ভাবনা চিন্তা করে। তো আপনি কোন ধরনের ক্লায়েন্টকে টার্গেট করছেন সেটাও কিন্তু মাথায় রাখবেন, যে এখানে তো আরে এখানে যেটা রয়েছে, ও তো আসবে পুরো বাড়িতে একদম ফিনিশিং কমপ্লিট করে দিয়ে আমি পলিশিং চকচক করে, আর কিছু ধরার দরকার পড়ছে না, তো ডেফিনেটলি আমি প্রিমিয়াম প্রাইসিং এ যাবো। তো ইন্ডিয়াতে খুব বেশি চলে হচ্ছে বাজেট প্রাইসিং, আর কিছু কিছু জায়গায় খুব কম লেভেলে আছে প্রিমিয়াম প্রাইসিং। সব থেকে বেটার হচ্ছে যদি ইন্ডিয়ান মার্কেটে কাজ করতে চান তাহলে ভ্যালু প্রাইসিং নিয়ে কাজ করবেন, ইট ইজ বেটার। যেখানে আপনার কস্টও থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, দুটোকে মার্জার করে আপনি যখন কোনো প্রাইসিং প্যাকেজ বানাবেন দেখবেন এটা ওয়ার্ক করে গেছে। তো আই রেকমেন্ড কি, যদি কখনো আপনারা আপনাদের বিজনেস বাড়াতে গিয়ে কিছু প্ল্যান করতে চান, তাহলে সেটা ভ্যালু প্রাইসিং এর উপর যেটা আসছে। থার্ড যেটা আসছি, সেটা হচ্ছে প্লেস। প্লেস মানে আমি কোথায় প্রোডাক্টটাকে সেল করছি সেই জায়গাটা। যেটা হচ্ছে দেখুন, একটা হচ্ছে আমি অনলাইনে সেল করতে পারি নিজস্ব ওয়েবসাইট থেকে বা স্টোরে থেকে, আমি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের থ্রু দিয়ে সেল করতে পারি। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেমন HUL, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, সারা ভারতবর্ষে প্রচুর ডিস্ট্রিবিউটর ওদের রয়েছে, খুব স্ট্রং ওদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ওখান থেকে ওরা বের করে দিতে পারে। কিছু জায়গা থেকে চ্যানেল পার্টনার্স এন্ড এজেন্টস, আপনারা CNF এর নাম শুনেছেন? CNF কখনো? FMCG তে খুব ইউজ হয় কথাটা। CNF, ক্যারি অ্যান্ড ফরওয়ার্ড এজেন্ট, CNF বলে। ঠিক আছে, এই চ্যানেল পার্টনার্স এর থ্রু দিয়ে করতে হবে। আপনি লজিস্টিক্স বা সাপ্লাই চেনের মাধ্যমে আনতে পারেন। লজিস্টিক্স এন্ড সাপ্লাই চেন মানে ধরুন আমি এই যে স্মার্ট বাজার আছে, আমি স্মার্ট বাজারের অফিসের সঙ্গে টাই আপ করে নিলাম, তো স্মার্ট বাজারের যত জায়গায় ওদের আউটলেট রয়েছে সেইখানে পৌঁছে যাচ্ছে আমার মাল, তাহলে ওটা আমি কোনো মার্কেট প্লেসের সঙ্গে, কিংবা এই যে মার্কেট প্লেস যেটা অ্যামাজন, ফ্লিপকার্ট যেগুলো রয়েছে, এরকম কোনো মার্কেট, তো কোন, এটা আপনাকে ব্যবসা শুরু করতে গেলে ভাবতে হবে যে আমি যে প্রাইস বানিয়ে নিলাম, নিডও বুঝে দিলাম, কিন্তু আমার কাস্টমারকে আমি কোথায় পাবো, কোন জায়গা থেকে আমি আমার প্রোডাক্ট বা সার্ভিসটাকে সেল করতে চাইছি, এটাও কিন্তু ভাবতে হবে। তারা মার্কেট প্লেসে নিজেকে রেজিস্টার করছেন, আপওয়ার্ক, ফাইবার, ঠিক আছে, এই যে টাইপের জিনিসগুলো রয়েছে, দিস অল আর মার্কেট প্লেস অ্যাকচুয়ালি, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো। কারণ ওখানে গিয়ে লোকজন আসে, কেনাকাটা হয়, যে আমার এই লোগো বানাতে হবে, তো লোগো বানানো, কেউ বললো আমার ওয়েবসাইট বানাতে হবে, তো ওয়েবসাইট বানাতে হবে। তো এই পেজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনি কোথায় আপনার প্রোডাক্টটাকে সেল করছেন, অনলাইনে না অফলাইনে, কোন চ্যানেলের মাধ্যমে, সেটা। আর নাম্বার 4, প্রমোশনস। এইটাতেই হচ্ছে আমাদের একটু বেশি আবার, প্রমোশনের এই 6টা চ্যানেল, প্রমোশনের এই 6টা চ্যানেল নিয়ে আমি একটা ওভারভিউ দেবো। নাম্বার 1 হচ্ছে পার্সোনাল সেলিং। পার্সোনাল সেলিং মানে যেখানে 1-to-1 কাউন্সেলিং হয়, একজন কাউন্সিলর বা একজন কেউ এজেন্ট বা একজন রিলেশনশিপ ম্যানেজার থাকে, সে আপনার সঙ্গে কথা বুঝে বা শুনে নিয়ে আপনাকে আপনার মতন কাস্টমাইজ সলিউশন দিচ্ছে, দিস ইজ কল্ড এন পার্সোনাল সেলিং। যত লিড জেনারেশন হয় না হাই ভ্যালু প্রোডাক্ট বা হাই ভ্যালু সার্ভিসের যত লিড জেনারেশন রয়েছে, দিস অল রিকোয়ার্স আ পার্সোনাল সেলিং। বুঝতে পারলাম, তাদের পার্সোনাল সেলিংটা ভীষণভাবে দরকারি হয়ে পড়ে বা দরকার। নাম্বার 1 হচ্ছে, কারণ এখানে 1-to-1 কমিউনিকেশনের একটা স্কোপ থাকে, আপনি তার কথা শুনছেন,
সেই অনুযায়ী আপনি তাকে পরামর্শ দিতে পারছেন বা তাকে গাইড করতে পারছেন। নাম্বার টু, হচ্ছে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং কি জিনিস? যে টেলিভিশন চ্যানেল, নিউজ পেপার বা আপনার আজকে যে অনলাইন ফেসবুক, গুগলে যে অ্যাড গুলো দেখি, অ্যাডভার্টাইজিং ইজ আ ওয়ান ওয়ে কমিউনিকেশন। অ্যাডভার্টাইজিং হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম কাদের জন্য? যেগুলো খুব স্মল গুডস, মানে স্মল বাজেটেড বা লো কস্ট প্রোডাক্ট যেগুলো রয়েছে, সেগুলো যেগুলো কিনতে ডাবল ডাবল লাগে না, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। নাম্বার থ্রি হচ্ছে সেলস। কোয়ান্টিটির মালকে বের করে দেওয়া, ডিসকাউন্ট বা অফার দিয়ে যখন বের করে, ইটস কল্ড সেলস প্রমোশন। ঠিক আছে। ডিরেক্ট মার্কেটিং রয়েছে। ডিরেক্ট মার্কেটিং হচ্ছে যখন আমরা ডিরেক্টলি কনজিউমারকে কমিউনিকেট করার জন্য অ্যাক্টিভিটিস করি, সেটাকে ডিরেক্ট মার্কেটিং বলে। ডিরেক্ট মার্কেটিং অনেক থ্রু দিয়ে, এফএমসিজি প্রোডাক্ট পয়েন্ট অফ পারচেস ছাড়া হবেই না, চলবেই না। পয়েন্ট অফ পারচেস এর মধ্যে কি পড়ে? ড্যাংলার, সেলফ স্টিকার, পোস্টার, এগুলো দরকার। ড্যাংলার বোঝেন আপনারা? দোকানে গেলে দেখবেন ঝুলিয়ে রাখে না কিছু কিছু, গোল গোল বিভিন্ন রকম শেপের কাট আউট, কোম্পানির লোগো দেওয়া, মশলা বা কিছু, বা সব মার্চেন্ডাইজিং এ যেটা হয় পয়েন্ট অফ পারচেস। কারণ এফএমসিজি তে দেখা গেছে যে অনেকেই আছে একটা অন্য জিনিস কিনবে বলে এন্ড অফ দ্য ডে দোকানে গিয়ে যখন ওরকম দেখেছে, তো তারা লাস্ট পর্যন্ত গিয়ে চেঞ্জই করে ফেলেছে। এন্ড অফ দ্য ডে গিয়ে চেঞ্জই করে ফেলেছে, কি করার দরকার আছে। তো এইরকম একটা ব্যাপার, পয়েন্ট অফ পারচেস খুব দরকার। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে পাবলিক রিলেশন বা পিআর, এডিটোরিয়াল অ্যান্ড সেলিব্রিটি। এডিটোরিয়াল মানে যে নিউজ পেপারে দেখবেন কিছু আর্টিকেল বের হয় বিভিন্ন কোম্পানির সম্পর্কে, ওগুলো কিন্তু পেড হয়, বা কখনো কখনো বিজ্ঞাপন পাওয়ার জন্য তারা লিখে, কিছু পেড অ্যাডভার্টোরিয়াল হয়। আরেকটা হয়েছে সেলিব্রিটি ম্যানেজমেন্ট। আমি কোনো জিতকে ডেকে নিয়ে আসলাম, বা আমির খানকে ডেকে আনা হলো যে এরকম একটা প্রোডাক্ট, তো এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৈরি করে, এটা কিন্তু এই পাবলিক রিলেশন। এই 6টা চ্যানেলের মধ্যে তৈরি হয়। এবার আপনাকে ওই ব্যাপারটা বুঝতে হবে। আমি কোয়েশ্চেন আনসারে গেলে তখন ওয়ান টু ওয়ান ব্যাপারগুলো বোঝাবো, জাস্ট চ্যানেলগুলো বলছি। এবং এই ভিডিওটা যখন আমি আপলোড করবো, আপনারা একবার ভালো করে রিমাইন্ড করবেন, তাহলে পয়েন্টগুলো আরো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত মোটামুটি জিনিসটা বুঝিয়ে দিয়েছি যে প্রমোশন কি। তো আমরা 4 পিসের 4টে পিস মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। তো প্রোডাক্ট কি, নিড বেসিস হয়। প্রাইসিং কি, ডিপেন্ড করছে আমার টার্গেট কাস্টমারের কিরকম অ্যাফোর্ডেবিলিটি আছে তার উপর বেস করে। তারপর প্লেস, কোথায় আমি সেল করবো, মানে আমার টার্গেট অডিয়েন্স কোথায় আছে সেই অনুযায়ী আমি প্লেস ঠিক করব। আর প্রমোশন, কোন চ্যানেলে প্রমোট করে আমি আমার বিজনেসকে, মানে সেটাও এই প্রমোশন চ্যানেলও ঠিক করব আমি কি ধরনের ব্যবসা শুরু করছি তার উপর। ঠিক আছে। এইবার আসছি, যদি আমি সার্ভিস রিলেটেড বিজনেস করি, এতক্ষণে আমরা পরিষ্কার হয়ে গেছে কোনটা প্রোডাক্ট বিজনেস কোনটা সার্ভিস বিজনেস। সেই হিসাবে দেখতে গেলে যদি আমি সার্ভিস বিজনেস করি, তাহলে আমাকে আরো 3টে পির ওপর স্পেশাল ফোকাস করতে হবে: পিপল, প্রসেস অ্যান্ড ফিজিক্যাল এভিডেন্স। এবার কেন সেটা আমি নিয়ে বলছি। পিপল মানে হচ্ছে, পিপল মানে হচ্ছে সেই সমস্ত লোকজন যারা আমার কোম্পানিতে ফেস হয়ে যাচ্ছে। আমি একটা কথা আপনাদেরকে বলছি, ধরুন আপনি ভিভোর হ্যান্ডসেট ইউজ করেন, বা অপোর হ্যান্ডসেট ইউজ করেন, বা স্যামসাং এর হ্যান্ডসেট ইউজ করেন, এবং আপনার হঠাৎ করে খারাপ হয়ে গেল। আপনি সার্ভিস সেন্টারে জমা দিতে গেলেন, আপনার নিয়ার বাই সার্ভিস সেন্টার আছে সেখানে গেলেন, এবং যাওয়ার পর ওখানে দেখলেন ওখানে স্টাফেরা আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে। আপনি দোষ কাকে দেবেন? ওই স্টাফটাকে দেবেন? আপনি বলবেন না যে অপর সিস্টেম ভালো নয়? পাবলিক কানেক্টেড জায়গা থাকে, তখন কিন্তু এই পিপল, মানে আপনি ধরুন আপনি যদি কোনো চেষ্টা করছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ করেছেন, আর আপনি কাস্টমার সার্ভিস রাখলেন দুজনকে, তাহলে তাদেরকে ওয়েল ট্রেন তৈরি করতে হবে যে কি করে ক্লায়েন্টের সঙ্গে ডিল করতে হয়, কারণ তারা হচ্ছে আপনার কোম্পানির ফেস। তারা যদি বাজে ব্যবহার করে, বা তাদের দ্বারা কখনো যদি কোনো রকম ভাবে সমস্যা তৈরি হয় মার্কেটে, তাহলে কিন্তু নাম কিন্তু সেই এক্সিকিউটিভের খারাপ হবে না, নাম কিন্তু খারাপ হবে আপনার, আপনার ব্র্যান্ডের, আপনার বিজনেসের।
সেই জন্য আপনাকে বিজনেস পিপল যারা থাকবে, যাদেরকে নিয়ে আপনি কমিউনিটি বানাচ্ছেন, তাদেরকে খুব ওয়েল ট্রেন্ড করতে হবে সার্ভিস সেক্টরে। নাম্বার টু হচ্ছে প্রসেস। প্রসেস হচ্ছে একটা বিজনেস তৈরি করতে গেলে একটা খুব কুইক লেভেল অফ সিস্টেম এন্ড প্রসেস জানার দরকার, যেটা সেদিনকে রিলাম আমাকে বলছে যে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। রিজনটা কারণ হচ্ছে, যদি আপনি কুইক সার্ভিস সিস্টেম না বানান, যে কোথা থেকে একটা ব্যাপার শুরু হবে আর কোথায় গিয়ে একটা জিনিস শেষ হবে, এই যদি একটা কমিউনিকেশন যদি আপনার কাছে পরিষ্কার না থাকে, সেখানে একটা সমস্যা হতে পারে। সমস্যাটা কি না, সমস্যাটা হচ্ছে এরকম যে যদি ধরুন আপনি অ্যাভারেজ কাউকে রাখলেন, রিক্রুট করলেন, কিন্তু প্রসেস যদি খুব স্মুথ হয়, খুব স্মার্ট হয়, তাহলে আপনি অ্যাভারেজ পার্সনকে দিয়েও স্মার্ট কাজ করে দিয়ে বেরিয়ে আসতে পারেন। এই জায়গাটার জন্য প্রসেস থাকাটা খুব দরকার। যেমন দেখবেন, আপনারা রিলায়েন্সের কোনো জিনিস যদি যান, দেখবেন হয়তো আপনি কোনো কিছু খারাপ হলো, তো আপনি আগে কাস্টমার সার্ভিসে করবেন, তখন বললো ঠিক আছে। তার আগে টেকনিক্যালি বলবে যে আচ্ছা আপনি এই জায়গাটা চেক করুন, ওটা চেক করুন, তারপর বললেন না তাতেও সমস্যা হচ্ছে না, বললো ঠিক আছে আপনাকে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে চলে যাবে। যে কলটা রাখলো, সঙ্গে সঙ্গে দেখবেন তার 2-3 মিনিটের মধ্যে আপনার কাছে হোয়াটসঅ্যাপ বা মেসেজ চলে এলো। এগুলো কি, দিস ইজ অল আর প্রসেস, এটা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর করে দেওয়া থাকে, যে এই সিস্টেমের পর এইটা হবে, এটার পর এটা হবে, এটার পর এটা হবে। এই পুরো ব্যাপারটা ডকুমেন্টেড থাকে। তাতে কি হচ্ছে, কাজ ট্র্যাক করতে এবং ক্লায়েন্টকে পরিষেবা দিতে অনেক বেটার হয়। তো সার্ভিসে কিন্তু এই পিপল অ্যান্ড প্রসেস, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আপনি কোম্পানি যে আছে সেই ব্যাপারে আপনাকে অস্তিত্বে জানান দিতে হবে। আচ্ছা, আপনারা একটা কথা বলুন, আপনারা ফেসবুকের অফিসে কখনো গেছেন? কেউ গেছেন ফেসবুকের না অফিসে? স্যার। গুগলের অফিসে? থেকে বড় এই তিনটে পিলার, মানে যেটা প্রোডাক্টের ক্ষেত্রে অত দরকার, কারণ প্রোডাক্টটা আপনি জিনিস পাচ্ছেন, তারপরেই দাম দিচ্ছেন। আপনি কিছু একটা অর্ডার করলেন, পিজাটা আপনার বাড়িতে এলো, আপনি তারপর তাকে ক্যাশ দিচ্ছেন। যদি না দেয়, আপনি তো পেমেন্ট তো দিলেন না, আপনার গায়ে লাগবে না, কিন্তু সার্ভিসে তো আপনি দিতে পারছেন না। তাহলে সে অ্যাডভান্স পেমেন্ট কেন করবে? জাস্ট বিকজ অফ ফিজিক্যাল এভিডেন্স। বোঝাতে পারলাম? এই ফিজিক্যাল এভিডেন্স যে যত ভালো ক্রিয়েট করতে পারে, সেই জন্যই আমি যখন ডিজিটাল ইকোসিস্টেম আপনাদেরকে শেখাচ্ছিলাম, আমি একটা কথা বলেছি, যে ওয়েবসাইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ডিজিটাল, মানে ডিজিটাল ইকোসিস্টেম। ওয়াই? জাস্ট বিকজ অফ এই ফিজিক্যাল এভিডেন্স এর জন্য। ক্লিয়ার? প্রমোশনাল স্ট্র্যাটেজি, প্রমোশনাল স্ট্র্যাটেজি না, এই তিনখানা জিনিস খুব ইম্পর্টেন্ট। যখনই আপনারা প্রমোশন স্ট্র্যাটেজিতে যাবেন, এখানে তিনখানা জিনিস খুব ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, টার্গেট অডিয়েন্স। ম্যাক্সিমাম বিজনেস ফেল করে না, মার্কেটিং এর ক্ষেত্রে ফেল করে না, আমার ক্যাম্পেইন ভালো হয়নি, আমি ফেল করে গেছি। যারাই দেখবেন আপনার কাছে ওই দুখানা গাইছে, তো মাথায় রাখবেন এই তিনটের মধ্যে কোনো একটা জায়গায় গন্ডগোল করেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটেই গন্ডগোল করে, কেউ দুটোই করে, কেউ একটাই করে। এই তিনটের একটাতে গন্ডগোল থাকলে বিজনেসের সমস্যা হতে পারে। এটা পুরোপুরি আমার বানানো, আমি সেই হিসাবে মাথায় রেখে আমার অভিজ্ঞতা দিয়ে জিনিসটাকে বানিয়েছি। যে একটা হচ্ছে টার্গেট অডিয়েন্স, আপনি বানিয়েছেন একজনের জন্য আর বিক্রি করতে যাচ্ছেন আর একজনের জন্য, তাহলে হবে না। তো টার্গেট অডিয়েন্স আপনাকে খুব ভালো মতন জানতে হবে, যে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস যেটা বানিয়েছেন, সেটা যার জন্য বানিয়েছেন আপনি তাকেই সেল করছেন কিনা। আপনি যদি কোনো মহিলাকে ক্রিকেট ব্যাট আর কোনো পুরুষকে লিপস্টিক বিক্রি করতে যান, তাহলে আপনি তাকে যতই ধরে বেঁধে বোঝানোর চেষ্টা করুন, সে নেবেই না, কারণ ওটা তার লাগবে না। তাই টার্গেট অডিয়েন্স প্রপারলি সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে টার্গেট অডিয়েন্সটাকে সেট করা খুব ইম্পর্টেন্ট, যে কারণে কেউ যখনই বলছে না আমার বিজনেসে আমি ঝাড় খাচ্ছি, আমার কাস্টমার আসছে না, তাহলে বুঝতে হবে সে টার্গেট অডিয়েন্সকে রং সিলেক্ট করেছে। ঠিক আছে, রং সিলেক্ট করেছে। তো এইখানে একটা খুব বড় জিনিস আছে, বেস্ট অন ইউএসপি বলে লেখা আছে। টার্গেট অডিয়েন্স হয়তো ঠিক করেও ফেললো, কিন্তু যেভাবে যে ওয়েতে লিখছে, সেটা হচ্ছে আপনার যে টার্গেট অডিয়েন্স,
যাকে ভেবে আপনি ক্যাম্পেইন করছেন তার মনে দাগ কাটছে না, তাহলে সে কেন আসবে? সে আসবে না, তাই জন্য সে আসছে না। ঠিক আছে? আপনি একটা জিনিস লিখছেন, যার জন্য লিখছেন তাকে নিয়ে বা তার কাজে লাগবে সেরকম কিছু যদি আপনি না দেন, তাহলে সে আসবে কেন? তো মেসেজটাও কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ম্যাক্সিমাম বিজনেসের রেজাল্ট না আসার জন্য ROI, যেটা আপনারা হয়তো শুনে থাকবেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে, না আসার পিছনে কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এই মেসেজটা ঠিকঠাক না। 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি, দ্য টপ অফ মাইন্ড। ফ্রিকোয়েন্সি মানে কত বার যাচ্ছে। আপনাদেরকে আমি অলরেডি যেটা বলেছি, যেহেতু এখানে ম্যাক্সিমাম সব সময় স্টুডেন্টরাই রয়েছেন, যে কোনো জিনিস যদি 7 বার বা তার বেশি বার দেখে, তাহলে সেটা ব্র্যান্ডিং এর জন্য ভালো, তার প্রতি একটা ট্রাস্ট চলে আসে। মনে আছে বলেছিলাম? এটা সেই ফ্রিকোয়েন্সি। হ্যাঁ স্যার। যত ফ্রিকোয়েন্সি রেগুলার বেসিসে থাকবে, তত দেখবেন সেই জিনিসটা টপ অফ মাইন্ডে থাকছে। টপ অফ মাইন্ড মানে ওই যে যখনই আপনাকে কোনো জিনিস একটা বলবো, এবং সেই ক্যাটাগরিতে আপনি যখন যার নামটা প্রথমে বললেন, সে আপনার টপ অফ মাইন্ডে আছে, ওটাকে বলা হয় হচ্ছে মাইন্ড স্পেস। ওই জিনিসটাকে বলা হয় মাইন্ড স্পেস, আপনার মনের মধ্যে সে জায়গা করে নিতে পেরেছে। তো এই জন্য ফ্রিকোয়েন্সি দরকার। তাহলে 3টে জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, আগে আপনাকে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে। নাম্বার 2, সেই টার্গেট অডিয়েন্স সিলেক্ট করার পর তার কাজে লাগবে, তাকে টাচ করবে, সেরকম ভাবে ইউএসপি বানিয়ে তাকে মেসেজ বানাতে হবে, যেটা বিজ্ঞাপনের বার্তা, যেটা আপনি যেভাবে হোক তার কাছে পৌঁছাবেন, ডিজিটালি হোক, ট্রেডিশনালি হোক, যে কোনো ভাবে হোক। নাম্বার 3 হচ্ছে ফ্রিকোয়েন্সি। একবার মেসেজ বানালেন, এবার সেই মেসেজটাই বার করে তাদের কাছে পৌঁছাতে হবে। একটা টাইমে দেখবেন সে কিনতে শুরু করেছে। ফর্মুলা রয়েছে এটা। এটা আমি অলরেডি আপনাদেরকে ভার্বালিও বোধহয় বলেছি অনেকবার ক্লাসেসে, তাও বলছি। দিস ইজ দ্য ফার্স্ট হচ্ছে নিড। প্রথমে দেখবেন যে আপনার যে সার্ভিসটা আপনি বানাচ্ছেন বা যে প্রোডাক্টটা আপনি বানাচ্ছেন, তার তার প্রয়োজন আছে কিনা, নিড আছে কিনা। দিস ইজ নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 হচ্ছে নিড থাকলো। নেক্সট হচ্ছে দেখতে হবে এবিলিটি টু পে। সেটা কেনার মতন, তার পে করার মতন তার ক্ষমতা আছে, এবিলিটি টু পে। ঠিক আছে? আর থার্ড হচ্ছে অথরিটি টু বাই, তার কেনার ক্ষমতা আছে। যদি পুরো ব্যাপারটাকে, ফার্স্ট হচ্ছে অ্যাটেনশন, দেন ইন্টারেস্ট, তারপর ডিজায়ার, তারপর অ্যাকশন, এবং লাস্টে একটা আছে স্যাটিসফ্যাকশন। অ্যাটেনশনটা মানে হচ্ছে এমন ভাবে মেসেজটা বানান, বিজ্ঞাপনের মেসেজ, যেটা হচ্ছে লোক অ্যাটেনশন গ্র্যাবিং হয়, মানে লোকের নজরে আসে। ডেল কার্নেগির নাম শুনেছেন কেউ আপনারা? ডেল কার্নেগি। না স্যার। ডেল কার্নেগি হচ্ছেন একজন ভালো বক্তা, ওনাকে নিয়ে স্টাডি করতে পারেন। উনি কি করে স্যার মানুষ শুনেছি, চেনা যায়। হ্যাঁ, একজন মনস্তত্ত্ববিদ যতটা জানি। হ্যাঁ, একদম। উনি উনি কিছু টিপস দিয়েছেন, তার মধ্যে ওনার একটা কথা আছে, ওনার মার্কেটিং এর ব্যাপারেও কিছু বলার আছে। মানে তারপরে আরো কিছু মানুষের ক্যারেক্টারিস্টিক এর ব্যাপারে, চেনার ব্যাপারে উনি কিছু থিওরি বলেছেন। ওখানে ওনার একটা কথা উনি বলেছেন, ডেল কার্নেগি, যে আপনাকে মানুষ তখনই মন দিয়ে শুনবে, মানে আপনার কথা যখন মানুষ নতুন কিছু শুনবেন এবং তার জন্য কিছু আছে সেটার জন্য শুনবে। তো আমার প্রত্যেকটা প্ল্যান এত সহজে মানুষ চট করে নিয়ে নেয়, রিজন হচ্ছে আমি এই ফর্মুলাটা ফলো করি। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যখনই কোনো ক্লায়েন্ট ভিজিটে বসি, 99% কেসেসে, 1%টাকে আমি ছাড় দিয়ে বলছি, 99% কেসেসে আমি বসলেই ক্লায়েন্ট ডিল ক্লোজ করে দেয়। আমার সঙ্গেই বসে আমার আগে। যদি এটা অনেক ক্লায়েন্টস আছে, তারা নিজেরা স্বীকার করেছে, এর আগে আমি 20 জন 25 জনের সঙ্গে বসেছি, কিন্তু আপনার সঙ্গে কথা বলার পর আমি অন্য কারো ঠিক করেছি আপনার সঙ্গে করবো। বা অন্য জায়গায় আমার সঙ্গে কথা বলার পর ঘুরে গিয়েছে, ডিলটা আমার সঙ্গে করে। রিজন একটা কি, আমি ওই যে ফরম্যাটটা এটা মেনটেন করে চলি, যে নতুন কিছু সে শোনে আমার কাছ থেকে, আর এমন ভাবে শোনে যেটা তার জন্যই তৈরি আছে। এই ব্যাপারটা আমি খুব ভালো করতে পারি বলে, মানে আমি সেভাবে সাজাতে পারি বা ক্লায়েন্টের সেই প্যাকেজিং রেডিটা করতে পারি বলে আমার ক্লোজটা খুব
ইজি হয়। তো আপনাদের এই অ্যাটেনশনের ক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এমন করে কিছু জিনিস আপনি আপনার সিস্টেমে দেবেন, মেসেজ দেবেন, যেটা ক্লায়েন্ট এর আগে কখনো শোনেনি। অ্যাটেনশন গ্র্যাবিং মেসেজ কিছু আছে কিনা, এই অ্যাটেনশনে আসার পর তারপর তাকে এমন কিছু দিন যাতে তার ইন্টারেস্ট আসে সেই বিষয়টাতে। ইন্টারেস্ট আসার পর সে ডিজায়ার হবে, ভিতর থেকে তার ইচ্ছা হবে যে হ্যাঁ এরকম তো আমারও হলে হয়, খারাপ নয়। তারপর সে যাতে অ্যাকশন নেয় যে হ্যাঁ চলো আমি একটা তাহলে নিই। আর লাস্ট হচ্ছে স্যাটিসফ্যাকশন, নেওয়ার পর সে তো এটা ফিল না করে যে আমি ঠকে গেছি, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। এটা এখানে দেওয়া নেই যেহেতু এটা মার্কেটিং মেসেজের মধ্যে পড়ছে, তাই জন্য। তো এইটা ফর্মুলাটা অনেকেই জানেন, এটা উপর মেসেজ পেমেন্ট। এইবার একটা ব্যাপার আসছে যেটা আমি সবসময় অনেকটা বলি যে যার ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন যত বেশি ভালো, তার ব্যবসা তত বেশি ভালো চলে। এটা আমি আগেও বলেছি। ইউনিক সেলিং প্রপোজিশন বানানোর 4টে ফর্মুলা রয়েছে, মানে 4টে স্টেজ রয়েছে। এই 4টে যার ক্লিয়ার থাকবে সে বিজনেস কমপ্লিট করে দিয়ে আসতে পারবে। নাম্বার 1 হচ্ছে ডিফারেন্সিয়েশন। নাম্বার 1 হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে অন্যদের তুলনায় আপনি নিজেকে আলাদা করতে পারেন। নাম্বার 1 ইজ ডিফারেন্সিয়েশন। নাম্বার 2 হচ্ছে কাস্টমার বেনিফিট। নাম্বার 2 কাস্টমার বেনিফিট, অর্থাৎ যেটা আপনার টার্গেট অডিয়েন্স রয়েছে সে কিভাবে বেনিফিট হচ্ছে সেটা যদি পরিষ্কার করে আপনি তার কাছে ক্লিয়ার থাকে তাহলে সেটা। থার্ড হচ্ছে ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি মানে হচ্ছে খুব পরিষ্কার ভাবে বলতে হবে, কনফিউজিং কোনো ইনফরমেশন রাখলে চলবে না। ইউএসপি খুব পরিষ্কার, এটা মানে এটা, ওটা মানে এটা, দুটো একরকম। নাম্বার 4 হচ্ছে ইমোশনাল অ্যান্ড রেশনাল অ্যাপিল। ইমোশনাল অ্যান্ড রেশনাল অ্যাপিল মানে হচ্ছে ওই যে আপনাদেরকে রেশনাল এবং ইমোশনাল যেটা শুরুতে বলছিলাম, যাই আপনি মেসেজ বানাবেন তার মধ্যে একটা অ্যাপিল থাকে। বি2বি হলে আপনি ইমোশনাল অ্যাপিল রাখবেন না, আপনি রেশনাল অ্যাপিল দেবেন। বি2সি বা ডি2সি হলে আপনি ইমোশনাল অ্যাপিল দেবেন। এই চারটি যারা ব্র্যান্ডিং এর জন্য ডিজাইন করছেন এই মুহূর্তে, আমাদের যারা কোম্পানিতে ইন্টার্নশিপ করছেন তারা তো জানেন, যারা করছেন না তাদের জন্য বলে রাখি যে ব্র্যান্ডিং এই 4টে জিনিসের উপর নির্ভর করে। নাম্বার 1 হচ্ছে লোগো। লোগোকে কোনো রকম ডিস্টর্ট করা যায় না, লোগো একদম সিম্পল থাকবে, যেরকম লোগো থাকে সেরকমই থাকবে। 2 নম্বর হচ্ছে কালার কম্বিনেশন। রেড, যেমন ধরুন ভি মানে ভোডাফোন আইডিয়ার ভি আর এয়ারটেলও রেড, দুটোরই রেড, কিন্তু দুটো রেড দেখবেন আলাদা, দুটোর ফন্ট স্টাইল আলাদা আলাদা, তো যাতে মানুষ একটা কোম্পানি ভেবে আরেকটা কোম্পানিতে ডিফারেন্সিয়েট না করে, মানে গুড পয়েন্টের জন্য কনসিস্টেন্সি সব জায়গায়, এই লোগো, কালার, ফন্ট এগুলোর কনসিস্টেন্সি থাকে। শুধু এটা একটা কনসিস্টেন্সি, মার্কেট রিসার্চের কথা বলছিলাম, এটা একটা খুব বড় গুরুতর জিনিস। সেটা হচ্ছে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, না হলে অন্তত 6 মাস অন্তর অন্তর আপনার বিজনেসের শর্ট অ্যানালিসিস করবেন। শর্ট মিনস এস ফর স্ট্রেংথ, ডাব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি এন্ড টি ফর থ্রেট। এই শর্ট অ্যানালিসিস। স্ট্রেংথ মানে আপনার কোম্পানির মার্কেটে কোথায় কোথায় আপনার স্ট্রেংথ আছে, কোন জায়গাগুলোতে আপনি সব থেকে বেশি স্ট্রেংথ, মানে আপনার কোন জায়গাগুলো বেশি স্ট্রেংথ আছে আপনার কম্পিটিশনের থেকে। আর উইকনেস মানে কোন জায়গাগুলোতে আপনি মার্কেটের থেকে এখনো দুর্বল হয়ে পড়েছেন, সেগুলো আপনাকে জানতে হবে অ্যাজ এ বিজনেস ওনার। যদি আপনি না জানেন আপনি বিজনেসকে গ্রো করতে পারবেন। তারপর হচ্ছে অপরচুনিটি। অপরচুনিটি মানে মার্কেটে কি সুযোগ আছে আপনার জন্য। এই দুটো হচ্ছে ইনার, এই দুটো হচ্ছে আউটার। ইনার মানে হচ্ছে এই দুটো আপনার কোম্পানির ভিতরে পাবেন, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। আর এই অপরচুনিটি আর থ্রেট এই দুটো হচ্ছে মার্কেটের বাইরে। অপরচুনিটি মানে ধরুন দেখলেন যে আপনি যে সার্ভিস প্রোভাইড করেন মার্কেটে প্রায় কম্পিটিটর নেই, ওপেন মার্কেট, প্রচুর ডিমান্ড, তার মানে এটা আপনার কাছে অপরচুনিটি। আর থ্রেট মানে দেখা গেল এমন কিছু জায়েন্ট রয়েছে যারা নিজেরই অলরেডি মার্কেটে 70% শেয়ার ক্যাপচার করে বসে রয়েছে। সেটা নাম্বার 1 হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি যেন একটা আকর্ষক ব্যক্তিত্ব হয়। আকর্ষক ব্যক্তিত্ব, আকর্ষক ব্যক্তিত্ব কিরকম, একটা ছোট এক্সাম্পল দিই, যেটাকে আমরা বলি পার্সোনাল ম্যাগনেটিজম নিয়ে আপনারা কথা বলছেন। পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে
আহ যে প্রোডাক্ট নলেজটা নিয়ে আপনারা, যেটা সাবজেক্ট ম্যাটার নিয়ে আপনি ক্লায়েন্টের কাছে যাচ্ছেন বা কথা বলছেন, সেই প্রোডাক্ট নলেজটা খুব ইম্পর্টেন্ট, জানেন তো। সেই প্রোডাক্টের ব্যাপারটা সম্পর্কে জানতে হবে, সেই কি হতে পারে না হতে পারে, ডু অ্যান্ড ডোন্টস। যদি আপনার কাছে প্রোডাক্ট নলেজ ক্লিয়ার না থাকে, তাহলে আপনি ক্লায়েন্টকে প্রপার ইনফরমেশন দেবেন না। আপনি যে মার্কেটে কাজ করতে যাচ্ছেন, সেই মার্কেট সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে, এবং কি টাইপের কাস্টমার সেখানে হয়। যেমন একটু আগে আমি যে বলছিলাম না, যে ইন্ডিয়াতে মার্কেট কালচার এরকম, যে যতই যা কথা বলুক না কেন, তারপরেও তাকে কি ওই একবার মুখ না দেখে আপনাকে পেমেন্ট, তো কাস্টমারের বিহেভিয়ার স্টাডি করে তার মতন করে তাকে বিহেভ করতে হবে। তিনটে প্যারামিটারের উপর আপনি বাজেট অ্যালট করতে পারেন। ওই যে সেদিনকে আপনি বলছিলেন না যে স্যার 10,000 টাকা বাজেট আছে, সাফিসিয়েন্ট কিনা, রিজন হচ্ছে এই প্যারামিটার গুলোর মধ্যে পড়ছে কিনা দেখবেন, তাহলেই বলে দিতে পারবেন। নাম্বার হ্যাঁ ওয়ান হচ্ছে, যদি সেটা এক্সিস্টিং বিজনেস হয়, এক্সিস্টিং বিজনেস মানে যে বিজনেস অলরেডি চলে আসছে, অনেক বছর ধরে চলছে বা 2-3 বছর ধরে চলছে, তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার লাস্ট ইয়ারের টার্ন ওভার কত ছিল। টার্ন ওভার কথাটা আপনারা বোঝেন তো? টার্ন ওভার মানে কিন্তু রেভিনিউ, নট প্রফিট। ঠিক আছে? কত টাকার কালেকশন হয়েছে ট্যাক্স বাদ দিয়ে। তো যত টাকা টার্ন ওভার হয়েছে, কেউ যদি বলে আমার 10 কোটি টাকার টার্ন ওভার হয়েছে, তাহলে তার সেই হিসাবে আপনি একটা হিসাব বের করবেন। বাট আরেকটা সেকেন্ড হচ্ছে, এবার কেউ বললো আরে আমি তো নতুন ব্যবসায় নামবো, তাহলে আমি কি করে করবো, ওটা তো এক্সিস্টিং। সেক্ষেত্রে তার প্রজেক্টেড অ্যানুয়াল টার্ন ওভার কি তিনি এক্সপেক্ট করছেন। প্রজেক্টেড মানে আমি ধরে নামছি যে আমি এই যে বিজনেস প্ল্যানটা করছি, আগামী 1 বছরে আমি হয়তো 50 লাখ টাকার টার্ন ওভার করবো, কি 25 লাখ টাকার টার্ন ওভার করবো, এটা আমার প্রজেক্টেড। সেই প্রজেক্টেড যে অ্যানুয়াল টার্ন ওভার, সেটার উপর একটা বেস করে আমরা মার্কেটিং বাজেট ডিসাইড করতে পারি। অ্যান্ড দ্য থার্ড হচ্ছে পার লিড বা কাস্টমার বেসিস। এখানে হচ্ছে যে আপনি কত লিড চাইছেন বা কত কাস্টমার চাইছেন, তার উপর বেস করে একটা ক্যালকুলেশনে আমরা আসতে পারি যে মার্কেটিং বাজেট। তো ধরে নিন কেউ যদি এই 1 আর 2 অপশনে আছে, টার্ন ওভার বেসড আছে, কেউ যদি স্ট্যান্ডার্ড মার্কেটিং করে, স্ট্যান্ডার্ড মানে যেরকম মার্কেটিং এক্সপেন্ডিচার দরকার, সেটা হচ্ছে তার 10% অফ দ্যার বাজেট, 10% অফ দ্যার লাস্ট ইয়ার টার্ন ওভার আর প্রজেক্টেড টার্ন ওভার, 10% স্ট্যান্ডার্ড। যদি খুব অ্যাগ্রেসিভ করে, অ্যাগ্রেসিভ মানে বুঝতে পেরেছেন, মানে চারদিকে যেখানে যাবে আমাকে দেখতে পাবে, স্পেশালি প্রথম 3 বছর যে কোনো বিজনেসে এগ্রেসিভ মার্কেটিং এর দরকার। সেক্ষেত্রে কি তাদের যে প্রজেক্টের টার্ন ওভার বা লাস্ট ইয়ার টার্ন ওভার হবে, তার 20% অফ এগ্রেসিভ। তাহলে কারো যদি 10 লাখ টাকা টার্ন ওভার হয়, তাহলে অ্যাগ্রেসিভ মার্কেটিং করতে গেলে তাকে 2 লাখ টাকা, স্ট্যান্ডার্ড বাজেট মার্কেটিং করতে গেলে তাকে 10 লাখ টাকা, এবং যদি একটা মিনিমাম যে চলো অনেক দিনের ব্র্যান্ডিং হয়েছে, পুরোনো জাস্ট একটু মার্কেটে আছি সেটা জানা দেওয়ার জন্য নর্মাল একটা মিনিমাম করতে হবে, তাহলে সেটা 5% মানে 50,000 টাকা থেকে। ক্লিয়ার? যদি লিড বেসিসে আসেন, এখানেও হচ্ছে আপনার লিডের ওপর একটা কস্ট ক্যালকুলেশন হয়, যে ওনার কত লিডে কত আউটকাম আসে, সেই বেসিসে একটা পার্সেন্টেজ বের করে, 20% অফ দ্য স্ট্যান্ডার্ড, 50% আপনার লিড ভলিউমের হচ্ছে অ্যাগ্রেসিভ, আর মিনিমাম হচ্ছে 5 বেসিস। তো সচরাচর সার্ভিসে লিড হয় আর প্রজেক্টে টার্ন ওভার হয়,